দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় এই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে কথা বলবো। এই সপ্তাহের বড় খবরের একটি হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ সম্মেলন চলছে এবং সেই সময়ই ভারত একটি বড় সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশি পণ্য তৃতীয় কোনো দেশে রপ্তানির যে সুবিধা ট্রান্সশিপমেন্ট সুবিধা সেটি তারা বাতিল করেছে এবং এর ফলে নেপাল এবং ভুটানে বাংলাদেশি পণ্য পরিবহনে একটা জটিলতা হবে, ফলে যেটি বাংলাদেশে বাণিজ্যে এক ধরনের সমস্যা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এর বাইরে এই সপ্তাহের আরও অনেকগুলো বড় খবর, আমরা একটা এক নজরে দেখি শিরোনামগুলো। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের সাইডলাইন বৈঠক। বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত, সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান মোদীর। বিডার আয়োজনে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, বাংলাদেশ সম্পর্কে বিশ্ববাসীর নেতিবাচক ধারণা পরিবর্তনের চেষ্টা বলছে সরকার, নাসার সঙ্গে সমঝোতা স্মারক সই। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে 37% শুল্ক আরোপের সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি। ফিলিস্তিন ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মার্কিন দূতাবাসের সামনে মিছিল, বিভিন্ন শহরে KFC, পিৎজা হাট, বাটার দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার অর্ধশতাধিক। বাংলাদেশে আশ্রয় নেওয়া তালিকাভুক্তদের মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য, যাচাই বাছাইয়ের পর্যায়ে আরও 70,000 বলছে মিয়ানমার সরকার। আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের পাঠানো নিশ্চিত নয়, জানালেন প্রেস সচিব। আগামী নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে চায় ইসি, কার্যকরী উপায় খোঁজা হচ্ছে, জানালেন সিইসি। ডিসেম্বরকে ঘিরে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবিতে একমত বিএনপি ও হেফাজত। জয় বাংলা স্বাধীনতার স্লোগান কোনো দল বা ব্যক্তির নয়, এটি সবার, এখন থেকে জয় বাংলা বলবো, ঘোষণা কাদের সিদ্দিকীর। আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন আওয়ামী লীগ সমর্থক 70 আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, 10 জনের জামিন। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, ফেসবুক লাইভে এসে আইনিভাবে মোকাবিলার ঘোষণা। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। এখান থেকে আমরা আজকে মূলত ফোকাস করব বিনিয়োগ সম্মেলনকে। আমরা আমন্ত্রণ জানিয়েছি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, যাকে আমরা জিন বিজ্ঞানী হিসেবে চিনি এবং পঞ্চব্রীহি ধানের জন্য খ্যাত, ডক্টর আবেদ চৌধুরী। স্যার স্বাগত। এবং আমাদের সঙ্গে আছেন জেনোফ্যাক্স লাইফ সায়েন্সেসের কো-ফাউন্ডার ও প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম। স্বাগত। আপনারা দুজনই মূলত এবার এসছেন বাংলাদেশে এই বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশ একটা অন্তর্বর্তী সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের পরে অর্থনীতি, আইন শৃঙ্খলা, নানা বিষয় নিয়ে মানুষের মনে এক ধরনের শঙ্কা আছে, ভীতি আছে, অনিশ্চয়তা বোধ আছে। সেরকম একটা সময় এই সম্মেলনটা, এই বিনিয়োগ সম্মেলনটার মেসেজ কি আসলে? আপনি অস্ট্রেলিয়া থেকে এসে কি মনে করছেন এই সম্মেলনটাকে? আমি বলবো যে এই সম্মেলনটা খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি এই ডিফিকাল্ট সময়ের কারণে। কারণ এই ডিফিকাল্টির কারণে মানুষের মনে একটা হতাশা বা একটা ক্যাওস বা এই টাইপের চিন্তা হয়তো বাসা বেঁধেছিল। কিন্তু সম্মেলনটা হচ্ছে কি একটা ফিউচারের দিকে ইন্ডিকেট করছে। এই দেশের যে একটা সম্ভাবনা রয়েছে, পলিটিক্যাল টানাপোড়েন তো আছেই, একটা ওয়ান সাইড অফ দ্য স্টোরি। আরেকটা হচ্ছে যে এই দেশটা আসলে অনেক সম্ভাবনার একটা দেশ। আমি বিশেষ করে আমার নিজের সাইড থেকে বলতে পারি যে বায়ো ইকোনমি যেটাকে বলে, বায়োলজিক্যাল সায়েন্সকে ইউজ করে যে ইকোনমিক সম্ভাবনা, যেটা বায়ো ইকোনমি নিয়ে আমি কথা বলবো এই সম্মেলনে। তো এই বায়ো ইকোনমির সম্ভাবনাটা এক ধরনের ক্রিস্টালাইজ ফর্মে, অসংখ্য ইনভেস্টররা এখানে এসেছে, বিদেশ থেকে এসেছে, সবার সাথে মতামত বিনিময় হয়েছে। আজকে সারাদিন ধরে এটা চলছিল। তো এটা আমাদের রাজনীতির যে সমস্যাগুলো রয়েছে এগুলো সত্ত্বেও এগুলোকে পাশ কাটিয়ে গিয়ে এই যে সম্ভাবনার একটা দরজা খুলেছে, যেটা ইন্টারন্যাশনাল ইন নেচার। তো আমি খুবই অপটিমিস্টিক এটা নিয়ে। মানে আপনি মনে করছেন যে এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে? মানে একদম মোটা দাগে যদি প্রশ্নটা করি, নিশ্চয়ই বাড়বে। বিনিয়োগ নিয়ে যে মানুষের কোয়েশ্চেন ছিল, এই সম্মেলনের কারণে এটা অনেকটা কেটে যাবে। আমার মনে হয় বিডা যে প্রতিষ্ঠান এই সম্মেলনটা আয়োজন করেছে, তারা খুবই সুন্দর ভাবে করেছে। তারা খুব উল্লেখযোগ্যভাবে তাদের মতামত বা তাদের যে সম্ভাবনার যে ন্যারেটিভ, যেটা বাংলাদেশে, এটা তুলে ধরেছে। বিডার যে বর্তমান যে আশিক চৌধুরী, ব্রিলিয়েন্ট পারসন, বিদেশ থেকে চলে এসেছে, ভেরি ইয়াং, লুৎফি সিদ্দিকী আরেকজন, এরা আমাদের ফিউচার জেনারেশন এবং এদেরকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাচ্ছি। এবং বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে এটা তাদেরকে দেখলেই দেখা যায় এবং দে আর দ্য ভেরি পারফেক্ট স্পোকস পারসন ফর দ্যাট।
স্যার একটা প্রশ্ন, এটা আমরা বিভিন্ন ব্যবসায়ীদের বা উদ্যোক্তাদের কাছ থেকে শুনেছি যে যখন একটা স্টেবল সরকার থাকে বা রাজনৈতিক বা নির্বাচিত সরকার থাকে তখন তারা বিনিয়োগ করতে যতটা ভরসা পান, একটা অনির্বাচিত সরকার বা যারা কিছু সময়ের জন্য আছেন বা ইন্টারিম আমরা যে নামই বলি না কেন, সেই সময় তারা বিনিয়োগ করতে একটু ভয় পান যে তাদের মধ্যে একটা এক ধরনের শঙ্কা কাজ করে যে আচ্ছা এরা তো দীর্ঘদিন থাকবে না, তাহলে এখন বিনিয়োগ করব, পলিটিক্যাল সিচুয়েশন কি হবে, নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলো নেমে গেলে একটা অস্থিরতা তৈরি হবে, ফলে একটু গো স্লো। ফলে এরকম সিচুয়েশনে এই যে সম্মেলনটা, তা আপনার কি মনে হয় বিনিয়োগ এই সময়ে লোকেরা করবে, দেশি বিদেশি হোয়াটএভার? আপনি যেটা বললেন এটা একটা ন্যারেটিভ, এটা অনেকে বলে, কিন্তু আমি এই সম্মেলনে এসে আজকে যে টকগুলো শুনেছি বা অনেকের সাথে কথা বলেছি, আমার মনে হয় না এটা ফ্যাক্টর। যে জারার হেড যেমন একটা খুব আপবিট টক দিয়েছে, আরেকজন ব্যারোনেস ইউকে থেকে এসেছেন, উনি আমাদের ব্রিটিশ যে ইনভেস্টমেন্ট এই দেশে এটা নিয়ে কথা বলেছেন। তো সব মিলিয়ে এটা খুব পজিটিভ একটা। এবং নতুন যারা আমাদের দেখভাল করেন, আশিক চৌধুরী, লুৎফি সিদ্দিকী, এরা নিউ ব্রিড অফ পিপল, তারা খুবই পাওয়ারফুল এবং তাদের যে ন্যারেটিভটা এটা খুবই আপবিট। আমার মনে হয় যে এই মুহূর্তে আমি এরকম কোনো হতাশা শুনি নাই যে এই গভর্নমেন্টটা পলিটিক্যাল না, দেওয়ার পর এখানে ইনভেস্ট করা যাবে না। তবে আপনাকে বুঝতে হবে বর্তমান দেশ সারা পৃথিবীতে একটা চরম মন্দা অবস্থা চলছে। তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নানা রকম পলিসি আরো ঝামেলা পাকাচ্ছে, ট্রাম্পের কারণে বা এই সমস্ত কারণে যে গেইন হয়েছিল কোভিডের পর থেকে, সমস্ত গেইনগুলো ওয়াইপড আউট হয়ে গেছে, তাই না? আমেরিকান স্টক এক্সচেঞ্জ, ডিফারেন্ট স্টক এক্সচেঞ্জ, এটা তুলনামূলকভাবে এটা অবিশ্বাস্য হলেও এটা বাংলাদেশের ইম্পর্টেন্স বাড়িয়ে দিয়েছে। কারণ মানুষ দেখতে পেয়েছে যে যে সমস্ত জায়গায় আমরা ইনভেস্ট করেছিলাম টাকাটা হারিয়ে গেছে, লেটস লুক ফর নিউ গ্রাউন্ড, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে ওয়াইপিং আউট হয়েছে এটাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয় নাই, বরং রিলেটিভ টার্মসে বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র আন্তর্জাতিকভাবে আমি বলবো যে ল্যান্ডস্কেপে এটা একটা ছোট জায়গা, এই এশিয়া প্যাসিফিক ইন জেনারেল এবং সাউথ এশিয়া ইন পার্টিকুলার এটার ইম্পর্টেন্সটা বেড়েছে। এবং আমরা দুনিয়াতে হয় কি যে আপনি একটা নেগেটিভ ন্যারেটিভ বলবেন, তারপর ওইটার আজ্ঞাবহ হয়ে আপনি কিছুই করবেন না, এইভাবে তো আপনি এগোতে পারবেন না। সো বিকজ উই আর স্মল, বিকজ উই আর ইন ট্রাবল, উই শুড বি মাচ মোর ড্যাজলিং অ্যান্ড অ্যাট্রাকটিভ টু এভরিওয়ান। And I think এই কনফারেন্সটা ওয়াজ এ গুড এক্সাম্পল অফ ইট। এবং বিদেশি বিনিয়োগকারী যারা এসেছেন, অনেক দেশের প্রতিনিধিরা এসেছেন, তো অনেকের সাথে আপনার ইন্টারাকশনের সুযোগও হয়েছে। কোরিয়ান এবং একজনকে তো সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হলো। অ্যামেজিং স্টোরি। তারপরে আরো অনেককে মানে অফলাইন যেটাকে বলে আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। বাংলাদেশ সম্বন্ধে একটা বিরাট একটা অপটিমিজম তৈরি হয়েছে ইনভেস্টরদের মধ্যে, এটা আমার মনে হয়েছে। এবং ক্ষুদ্র ইনভেস্টর এসেছে, বড় ইনভেস্টর এসেছে, অস্ট্রেলিয়া থেকে এসেছে। এন্ড হোয়াই ইজ এভরিওয়ান কামিং? রাইট, এই প্রশ্নটা জনাব জাহাঙ্গীর আপনাকে করি যে হোয়াই ইউ আর কামিং, মানে জেনোফ্যাক্স লাইফ সায়েন্সেস, এটা বাংলাদেশের মানুষের কাছে হয়তো খুব পরিচিত নাম না, মানে মাচ পিপলের কাছে, কিন্তু এই সম্মেলনে আপনাদের পার্টিসিপেশনটা কি আসলে? আমিন ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটার বিহাইন্ডে যেই থটটা কাজ করে আমার, সেটা হচ্ছে মোস্টলি আমাদের যেই জুলাই আগস্টে যে আন্দোলনটা হলো, এরপরে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আসলো, তারাই বাংলাদেশটাকে, ফিউচার বাংলাদেশটাকে কিভাবে দেখছে, তারা কোথায় দেখতে চায়, আমার মনে হয় এই জিনিসটা লিসেন করার জন্যই আমি আসছি, যে ফিউচার বাংলাদেশটা কেমন হবে এবং তারা কি বলতে চায়। তো এই সম্মেলনে যে জিনিসটা আমি পার্টিকুলারলি নোটিস করলাম, সেটা হচ্ছে যে আমাদের যারা পলিসি মেকার এবং যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তাদের থটটা কি, তারা কি বলতে চায়, তারা কিভাবে ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে চায় এবং তারা ভবিষ্যৎ বাংলাদেশটাকে কিভাবে দেখতে চায় এবং কি অফার করতে চায়। তো আমরা সবাই জানি বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, সেই হিসাবে কিন্তু বাংলাদেশের উন্নয়ন করার যথেষ্ট সুযোগ আছে। এবং এই ইয়াং জেনারেশন যে পরিবর্তনটা নিয়ে আসলো, তারা এই পরিবর্তনের মধ্যে কি তারা দিতে চায়, এই জিনিসটা আসলে ইনভেস্টররা দেখতে চায়। আর আপনি যেটা একটু আগে ডক্টর আবেদ ভাইকে প্রশ্ন করলেন যে ইনভেস্টররা অনেকটা সময় যারা ইন্টারিম গভর্নমেন্ট থাকে তাদেরকে ভরসা পায় না বা কনফিডেন্ট পায় না, এটা একটা কারণ আছেই, মানে লোকায়িত কারণ। তার সাথে কিন্তু তারা এটাও চায় যে এখানে কিন্তু এন্টারপ্রেনারের কোনো অভাব নাই, কিন্তু ইনভেস্টররা চায় টু ইনভেস্ট দ্য মানি অ্যান্ড গেট রিটার্ন অফ দ্যাট মানি। রাইট, এবং তারা প্রধানত ভরসাটা চায়। হ্যাঁ, ভরসাটা চায়। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এই যে সম্মেলন, বিডার যে ইনভেস্টমেন্ট সামিট 2025, এই সম্মেলনের মধ্য দিয়ে ওরা আসলে
নিজেদেরকে এঙ্গেজ করতে চাচ্ছে এবং বুঝতে চাচ্ছে যে আসলে তারা কি বলতে চায়। এখানে লিগ্যাল প্রসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, ট্রেড লাইসেন্স প্রসেস, কমপ্লায়েন্স প্রসেস, পলিসি প্রসেস, যেটা তারা কীভাবে এটাকে অ্যাডাপ্ট করবে টু অ্যালাইন ইনভেস্টর এক্সপেকটেশন, দ্যাটস দ্য কি পয়েন্ট দে ওয়ান্ট টু লার্ন। এবং সেম ফর মি, আপনি যে প্রশ্নটা করলেন যে আমি কেন আসছি, আমি আসলে ওদেরকে লিসেন করার জন্য আসছি, যে তারা কি বলতে চায়, তারা আসলে এটাকে আপহোল্ড করতে চায় নাকি আসলে দে ওয়ান্ট টু সি দ্য সেম থিং দ্যাট উই স বিফোর। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু। আপনার তো একটা সেশন ছিল বোধহয়, হ্যাঁ, সেখানে কি বললেন আসলে? আমাদের সেশন আসলে এটা টুমোরো, ডক্টর আবেদ ভাই উইল টক অন দ্যাট সেশন মোস্টলি। আর আমি পার্সোনালি কিছু ইনভেস্টরের সাথে মিটিং করেছি, যে মিটিংগুলো খুবই ফ্রুটফুল, এবং ওদের সেন্টিমেন্টও জানতে চেয়েছি, যেহেতু জেনোফ্যাক্স লাইফ সায়েন্সেস ইটস এ গ্লোবাল কোম্পানি, এবং দে আর এক্সাইটেড টু সি যে বাংলাদেশি অন্টারপ্রেনাররা এরকম কাটিং এজ টেকনোলজি নিয়ে কাজ করছে। দে আর এক্সাইটেড টু ইনভেস্ট দ্য মানি। এবং একই সাথে আমি হয়তো প্রশ্ন করেছি তাদেরকে যে what do you think about the Bangladesh, how it's progressing? 70 কান্ট্রি থেকে আপনারা জানেন যে 550 জন আপনার ইনভেস্টর আসছে, এবং তারা কিন্তু আসলে এসে বুঝতে চাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি, এবং এখানে ইনভেস্টমেন্টের যে ইনভেস্টররা এসেছেন তাদের প্রোফাইল কিরকম আসলে? তারা কি অনেক বিগ প্রতিষ্ঠান আসলে? আমি বলবো যে উল্লেখযোগ্যভাবে বিগ প্রোফাইলের অনেকগুলো ইনভেস্টর এখানে এসছে, যারা কিনা আসলে ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড। একই সাথে তারা ইনভেস্টমেন্টের ব্যাপারে খুবই পজিটিভ, বাট এখানে অনেক ছোট ইনভেস্টরও আসছে। সেই ছোট ইনভেস্টররা বাংলাদেশে আসলে ইনভেস্ট করবে কিভাবে? ইনভেস্টররা কী জিনিস দেখে? ইনভেস্টররা দেখে যে আসলে যেখানে তারা ইনভেস্ট করে অল্প মানি ইনভেস্ট করে বেশি রিটার্ন পাবে, আচ্ছা, সেই জিনিসটাই তারা দেখে, এবং সিকিউর ইনভেস্টমেন্ট দেখে। তো ইনভেস্টররা অনেকটা চ্যালেঞ্জ নেয় যে 5টা বা 10টা কোম্পানিকে তারা ইনভেস্ট করে, তার মধ্যে 1টা বা 2টা যদি সাকসেসফুল হয়, দে আর হ্যাপি। এবং এই পোটেনশিয়াল এখানে আছে কিনা সেটাকে খোঁজার জন্যই আসছে। আর ছোট ইনভেস্টর বড় হতে গেলে তাদের কিন্তু ছোট কোম্পানিকেই ইনভেস্ট করতে হবে, কারণ টেকনোলজি ইন্ডাস্ট্রিগুলো এমন যে আপনি দেখে থাকবেন যে দে স্টার্ট উইথ সামথিং ভেরি স্মল, রিপিটেটিভ, দে কিপ দ্য কস্ট লোয়ার, অ্যান্ড দেন দে স্কেল ইট আপ বেসড অন দ্য নিড অ্যান্ড ইন দ্য গ্লোবাল মার্কেট অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা ভেরিফাই করার জন্যই ওরা এখানে আসছে। সো সব টাইপের ইনভেস্টরই এখানে আসছে আমি বলবো। রাইট, একটা ছোট্ট বিরতি নিয়ে আরও অনেক গল্প শুনবো, বিশেষ করে আপনাদের জেনোফ্যাক্স লাইফ সায়েন্সেসের কিছু বিশেষ কাজ আছে, বিশেষ করে আপনারা সিরাজগঞ্জে একটা কাজ বোধহয় করবেন বিশুদ্ধ পানি নিয়ে, অনেকগুলো পয়েন্ট আছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, স্যার আপনার কাছে আসবো। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা ঢাকায় চলমান বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন বিজ্ঞানী আবেদ চৌধুরী এবং আছেন জেনোফ্যাক্স লাইফ সায়েন্সেসের কো-ফাউন্ডারের প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ ইপিজেড এর পরিচালক শেখ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন। মনোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাই। একটা বিষয়, যে এই যে বিনিয়োগ সম্মেলন চলছে, যেটা আজকেই শেষ হয়ে যাবে, এইখানে সিরাজগঞ্জ বা আমাদের অন্যান্য যে ইকোনমিক জোনগুলো আছে, তাদের রোলটা আসলে কি, বা এই সম্মেলনটা আপনাদের জন্য কোনো মেসেজ দিল কি, বা আপনি আপনার সিরাজগঞ্জের ইকোনমিক জোন নিয়েই যদি বলেন। ধন্যবাদ। আমি স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন প্রতিযোশা ব্যক্তিত্ব, যারা অস্ট্রেলিয়া থেকে আসছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, এবং যারা শুনছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল থেকে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আসলে এই যে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, এই ইনভেস্টমেন্ট তো কোথাও না কোথাও করতে হবে। সুপরিকল্পিত কর্মের শিল্পায়নের জায়গাগুলোতে তো আসলে এই ইনভেস্টমেন্টগুলো হবে। সেই ইনভেস্টমেন্টের জায়গা যখন খুঁজতে থাকবে, তখন আমরা বাংলাদেশের সর্ববৃহৎ একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল যেটা সিরাজগঞ্জ, সেখানে তো নিশ্চয়ই আমরা আমন্ত্রণ জানাচ্ছি যারা বাইরে থেকে আসছেন বিনিয়োগ করার জন্য। তো আমাদের সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের আমরা বিশেষত হলো যে এই সিরাজগঞ্জ কিন্তু নর্থ বেঙ্গলের প্রবেশদ্বারে আমাদের এই অর্থনৈতিক অঞ্চলটি হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন রেল ব্রিজ এবং যে ব্রিজটি, দুটো ব্রিজের সাথে লাগানো এই ইকোনমিক জোনটি। আমাদের আজকে বেজা এবং বিডার সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন যে শ্রম ঘন ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য প্রযোজ্য, এবং আসলে কিন্তু শ্রম ঘন ইন্ডাস্ট্রি করার জন্যই অনেক বিনিয়োগকারী বাংলাদেশে এসছেন। তো আপনাদের
দেশবাসীও জানেন যে ওই বাংলার প্রায় 4.5 কোটি মানুষ বসবাস করে। আমরা যেটাকে বলি উত্তর জনপদ থেকে ঢাকা, চিটাগাং কিংবা নারায়ণগঞ্জে তারা কাজের সন্ধানে আসে। তো আমাদের উদ্যোক্তাদের ইচ্ছাটা হলো যে তুমি তোমার ঘরে থাকো, আমরা তোমার ঘরের কাছেই তোমার কর্মের জায়গায় নিয়ে যাব। যে কারণেই সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলটি তৈরি হয়েছে এবং 1042 একর, প্রায় 1042 একর জায়গার উপরে কিন্তু এটা তৈরি হচ্ছে। ইতিমধ্যে প্রায় 70 ভাগ আমরা কাজ সমাপ্ত করে ফেলেছি। আমি প্রথমে বলি যোগাযোগ ব্যবস্থা। 4টি যোগাযোগ ব্যবস্থা আমাদের আছে, রেলপথ, সড়কপথ, নদীপথ, এয়ার তো আছেই। আবার আমাদের গভর্নমেন্ট একটা আইসিডি নির্মাণ করে দিচ্ছে, যেটা ইকোনমিক জোনের সাথে লাগানো। আমাদের সিরাজগঞ্জের যে রেল স্টেশনটা হয়েছে ব্রিজের সাথে লাগানো, সেই স্টেশনের সাথে লাইক কমলাপুর কাস্টম সহ একটা আইসিডি নির্মাণ করে দিচ্ছে। সুতরাং যারা এখানে ইনভেস্টমেন্ট করতে আসবেন তারা সরাসরি এখান থেকে আমদানি এবং রপ্তানি চিটাগাংয়ের কাছে দ্বারস্থ না হয়ে কিংবা মোংলার কাছে দ্বারস্থ না হয়ে এখান থেকে কাস্টম করে একেবারে সরাসরি জাহাজীকরণ করতে পারবে। জানেন ভুটান, নেপাল এবং জোনটি যুক্ত। সুতরাং যারা প্রবাস থেকে এসে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চান, আবারও বলছি শ্রম ঘন ইন্ডাস্ট্রি বলেন, সেখানে একটি উপযুক্ত জায়গা। আর একটি জিনিস যেটা মিরসরাই কিংবা আমি অন্য ইকোনমিক জোনের নামটি বলছি না, সেখানে কিন্তু স্যালাইন ওয়াটার একমাত্র ইকোনমিক জোন সিরাজগঞ্জ, যেটা আমরা সারফেস ওয়াটার ইউজ করছি এবং এই মিষ্টি পানির আধার এই সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সাথে প্রবাহিত হচ্ছে। আমাদের এইটি একেবারে গ্রিন কনসেপ্টে, প্ল্যাটিনাম গ্রিন কনসেপ্টে এই ইকোনমিক জোনটি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। এটি তো ধরুন মনোহর ভাই একটা বিষয়, এটি তো ধরুন আপনার ইকোনমিক জোনের বৈশিষ্ট্যটা বললেন, কিন্তু আমি বলছি যে এই যে বিনিয়োগ সম্মেলনটি চলছে সেখান থেকে আপনাদের মানে আউটকাম কিছু হলো কিনা? অলরেডি 14টি প্রতিষ্ঠান যারা 23টি ফ্যাক্টরি করবে অলরেডি তাদের কাজ শুরু করে ফেলেছে। এগুলো কি সব দেশি বিদেশি মিলিয়ে লজিস্টিক সাপোর্ট? এই যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন আপনি, এরা কি সব দেশি বিদেশি মিক্স নাকি সবই দেশি? না, দুটো ফ্যাক্টরি আছে জয়েন্ট ভেঞ্চার করছে। সেটা হলো অ্যাপেক্স এর সাথে একটা জয়েন্ট ভেঞ্চার হবে শু ফ্যাক্টরি। আচ্ছা, ওকে। আর একটা বিষয়, এই যে সম্মেলনটা হলো এটা নিয়ে একটু ওভারঅল আপনার ধারণাটা শুনতে চাই। ধরুন আপনি তো ইকোনমিক জোন নিয়ে বললেন, সামগ্রিকভাবে আমি যে প্রশ্নটা ডক্টর আবেদ চৌধুরীকে করেছিলাম যে একটা ইন্টারিম পিরিয়ডে আমরা আছি, মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে, সংশয় আছে, সেই সময়ে এই যে সম্মেলনটা হলো বা আজকেই শেষ হয়ে যাবে যেটি, সেই সম্মেলনটি কি মেসেজ দিচ্ছে আসলে সবার জন্য, দেশের জন্য? হ্যাঁ, মেসেজ কিন্তু আজকেই যে ইনভেস্টমেন্ট এসে পড়বে তা কিন্তু নয়। যে একটা হয় কি যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট করার ফ্রেন্ডলি কিনা এটা কিন্তু দেখে যাচ্ছে। এটা একটা ভালো মেসেজ আমাদের জন্য। এবং এই যে মানে আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা, তার যে পজিটিভ ইমেজ, সেই ইমেজটাকে কেন্দ্র করেই এতগুলো 550 জনের মতো অলরেডি ইনভেস্টর বাংলাদেশে, এবং প্রায় 2300-এর উপরে রেজিস্ট্রেশন করেছে। তাহলে এটা কিন্তু এক ধরনের ঈদের, আপনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে গেলে মনে হয় ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু দারুণভাবে আশাবাদী হয়ে গেছি যে আমাদের দেশে ইনশাআল্লাহ ইনভেস্টমেন্ট আসবে এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে। জি, শেখ মনোহর হোসেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, আমি জাস্ট মনোহর ওই জায়গা থেকে একটু আসি যে একটা ইমেজ বিল্ডিংয়ের একটা সুযোগ এই বিনিয়োগ সম্মেলনটা, তাই তো? সেইখানে ধরেন চ্যালেঞ্জটা কি যারা বিনিয়োগ করবেন, সেটা বিদেশি বিনিয়োগকারী হোক বা দেশি বিনিয়োগকারী হোক, এই সময় বাংলাদেশে উনি যে বিনিয়োগটা করবেন, জাহাঙ্গীর ভাই যেরকম বলছিলেন যে একজন ইনভেস্টর তো অনেক কিছু ফ্যাক্টর দেখে যে আমি এখানে ইনভেস্ট করবো কি না, ফলে বাংলাদেশের চ্যালেঞ্জটা কি দেখেন আপনি? চ্যালেঞ্জটা তো সবসময় বাংলাদেশে একটা নেগেটিভ ইমেজ আছে, তাই না? আমরা ঐতিহাসিকভাবে আমাদের একটা নেগেটিভ ইমেজ ছিল, তো এটা পাশ কাটিয়ে আসা এবং নেগেটিভ ইমেজটা অতিক্রম করে একটা পজিটিভ ইমেজে যাওয়া, এটা একটা চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে বাংলাদেশ ইনভেস্টররা সমস্ত ইনভেস্টমেন্ট রিজিয়নটাকে একটা জোন হিসেবে দেখে। যেমন মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, মিনা রিজিয়ন আছে, যেখানে অনেকগুলো কান্ট্রি আছে, নর্থ আফ্রিকান কান্ট্রি আছে, মিডল ইস্ট আছে, সাউথ ইস্ট এশিয়ান রিজন আছে সিঙ্গাপুরকে কেন্দ্র করে। আমরা কোনো রিজনের অংশ না,
বিকজ ইন্ডিয়া ইজ সো বিগ, এখানে হচ্ছে ইন্ডিয়া প্লাস সাম স্মল কান্ট্রি, এরকম একটা ইমেজ আছে। তো এখানে আমাদের ড্যাজল করতে হবে মানুষকে, আমাদেরকে বলতে হবে লুক এট আস, উই আর নট ইন্ডিয়া বাট উই আর ইম্পর্টেন্ট। রাইট, এবং আমাদের গেলে লোকেরা বলে বাংলাদেশ কত আছে ইন্ডিয়ার পাশে, মানে ইন্ডিয়াকে দিয়ে আমাকে চিনতে হয়, এবং এইটা আমাদের জন্য সমস্যা। সো আমাদেরকে নেটওয়ার্ক ইউজ করে, সোশ্যাল নেটওয়ার্ক হোক, যেভাবেই হোক, আমি ব্যক্তিগতভাবে এক ধরনের কর্মী মনে করি এই স্পেসে। আমি সারাক্ষণ লিঙ্কডইন বা এগুলোতে লিখি যে look at me, I am in a Bangladeshi village and I am doing this. I am doing 5 harvest rice, I am doing the best wheat in the world. তো মানুষ এটা নোটিস করে। আমি আমার কথা বাড়িয়ে বলতে চাই না, বাট এজ এ ওয়ার্কার, ওয়ার্ল্ডের লোকেরা তো আপনাকে অন্যভাবে চেনেই, মানে আপনাদের মতো লোকেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর কি। কিন্তু আমি যখন এটা বলি তখন আমি আমার গ্রামের কথা বলি, মনে করিয়ে দেই। সো এইভাবে হ্যাঁ, সো এভরিওয়ান ডিড দ্যাট, কারণ এটা এক ধরনের ইমেজ যেটা মানুষের মনে গেঁথে যাবে আস্তে আস্তে। তো ইনভেস্টমেন্টের এইটা একটা সমস্যা, একটা হচ্ছে আমাদের ঐতিহাসিক নেগেটিভ ইমেজ, আরেকটা হচ্ছে আমাদের একটা রিজনে আমরা কানেক্টেড না, সো রিজনের অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি না। 3 নম্বর হচ্ছে যে আমাদের যে, আমি জানি একটু ডিফার করবো কিনা, আপনি রিজনে কানেক্টেড না কেন? আমরা ধরেন সাউথ এশিয়া, যখন আপনি বলেন সাউথ এশিয়া বললে লোকেরা কি বাংলাদেশ বোঝে না? না, এটা আমি একটা টেকনিক্যাল কথা বলছি। ইনভেস্টর কমিউনিটি যখন ইনভেস্টমেন্টের কথা ভাবে, তখন তারা কতগুলো জিওগ্রাফিক্যাল এরিয়া ডিভাইড করে ফেলছে। দিস ইজ পার্ট অফ দেয়ার মাইন্ডসেট। এটা ভালো জিনিস না, বাট ইট ইজ দেয়ার। তো আপনি যখন এখানে বঙ্গোপসাগরের পাশে একটা দেশ, যে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে একটা বিরাট সম্ভাবনা, প্রফেসর ইউনূস বারবার যে কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন, ফলে এইটা কি একটা বড় আমাদের পরিচয়ের জায়গা না? এটা তো ইমার্জ করছে, এটা তো প্রতিষ্ঠিত কোনো জায়গা না এখন। এখন বিমস্টেককে কেন্দ্র করে যদি একটা কমিউনিটি হয় এবং সেখানে আমরা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করি, অবশ্যই এটা হবে। কিন্তু উই আর হস্টেজ অফ পাস্ট হিস্ট্রি, তাই না? একটা ইনভেস্টর ঐতিহাসিকভাবে মিনা রিজন বলেছে, সিঙ্গাপুর রিজন বলেছে, সাউথ এশিয়াকে শুধুমাত্র ইন্ডিয়া বলেছে। ইন্ডিয়ার বাইরে যে বাংলাদেশের একটা অস্তিত্ব আছে, বাংলাদেশ একটা ইনভেস্টেবল জায়গা, এটার একটা স্টেপ আমরা নিলাম ভেরি ইম্পর্টেন্ট ওয়ে, এই আশিক চৌধুরী ভাইদের নেতৃত্বে। ভাইব্রেন্ট ইয়াং গ্রুপ, and right language was used, very fluid language was used. So এখানে ন্যারেটিভ বিল্ডিং, কিন্তু আপনি কতখানি ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, এটা তো ইম্পর্টেন্ট। এটা আমরা আগে ঐতিহাসিকভাবে করি নাই, আই এম সরি টু সে। কারণ যখনই আমি কথা বলেছি সিঙ্গাপুরে, সান ফ্রান্সিসকোতে, আমি তো অনেক লোকের সাথে কথা বলেছি, দে আর স্টিল স্টাক উইথ দ্য ওল্ড বাংলাদেশি আইডিয়া, পুরনো ন্যারেটিভের মধ্যে আছে। একটা ডিজাস্টারের দেশ, এখানে বন্যা হয়, এখানে উইসকনসিন সাইজের একটা জায়গার মধ্যে এত লোক আছে, এইটা মাথায় আছে। তো এটাকে আমাদের এক ধরনের ভূত তাড়ানোর মতো, মানে টু উইড ইট আউট ফ্রম পিপলস ব্রেইন, উই হ্যাভ টু বি ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি আর্টিকুলেট। রাইট, সেখানে অনেকগুলো কাজ আছে, নিশ্চয়ই অনেকগুলো কাজ করতে হবে। আর একটা বিরতির সময় হলো, জাহাঙ্গীর ভাই আপনার কাছে আসবো এর পরে। মনোহর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা ঢাকায় চলমান বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী এবং জাহাঙ্গীর আলম, তিনি কো ফাউন্ডার অ্যান্ড প্রধান নির্বাহী জেনোফাইক্স লাইফ সায়েন্সেস। জাহাঙ্গীর ভাই, আপনাকে যেতে চাই এই কারণে যে বিরতির আগে স্যার একটা কথা বলছিলেন যে বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ ইমেজ এমনভাবে তৈরি হয়ে আছে বিদেশে, বিশেষ করে যারা বিনিয়োগ করবেন, যে এখানে এই নাই সেই নাই, এই প্রবলেম, এবং আইডেন্টিটি ক্রাইসিসের কথা স্যার বলছেন যে রিজিয়নটা কি, মানে সাউথ এশিয়া বললে ইন্ডিয়া বোঝে, সে বাংলাদেশ বোঝে না বা বুঝতে চায় না। ফলে এই যে ইমেজ চেঞ্জ করবার ক্ষেত্রে একটা বড় ভূমিকা কিন্তু আপনাদের, যারা টেকনোলজি নিয়ে কাজ করেন। ফলে এইখানে কি করণীয়, মানে কি করা যায়, এই ইমেজটা কি করে দূর হবে আসলে? আমিন ভাই, খুবই সুন্দর একটা কোশ্চেন। আমি যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর একই সময়ে কিন্তু স্বাধীন হয়েছে। সিঙ্গাপুর বললে সবাই চেনে এবং সবাই বুঝে যে ইটস এ ভেরি পশ কান্ট্রি, হেলথ, সেফটি, ইনভেস্টমেন্টস সব দিক দিয়ে তারা এগিয়ে। অথচ সিঙ্গাপুর একটা ঢাকা শহরের মতো সিটি, রাইট, অ্যাজ ইউ নো। সো অর্গানাইজেশন বলেন বা রাষ্ট্র বলেন, যে কোনো জায়গাতেই হোয়াট হ্যাপেন্স ইফ দ্য হেড অফ দ্য স্টেট হ্যাভ some sort of thoughts and mindset and strategy that flows down the stream. Right. So, এখন আসলে যেটা ঘটছে ওভারঅল, যেটা আমি ফিল করি, টু বি অনেস্ট, প্রফেসর ইউনুস, হাউ হি টক্স, হোয়াট মেসেজ হি গিভস, অ্যান্ড অলসো হোয়াট অ্যাকচুয়ালি হি ওয়ান্ট টু ডু। এবং আপনি খেয়াল করে দেখবেন, সে প্রায়ই বলে থাকে যে তোমাদের জন্ম কিন্তু চাকরি করার জন্য না,
এন্টারপ্রেনার হওয়ার জন্য, চাকরি দেওয়ার জন্য। সো এখন খেয়াল করে দেখেন এই মেসেজটা কিন্তু সো বিগ, যখনই কেউ চাকরি দিতে যাবে তখন কিন্তু তাকে এন্টারপ্রেনার হতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে, এবং সেটা কিন্তু সে অ্যাকসেপ্ট করছে এবং সেই ডোরটাকে ওপেন করছে। এই যে বিডা ইনভেস্টমেন্ট সামিট যেটা 2025, ইটস ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ। আচ্ছা, সো আসিফ চৌধুরী থিঙ্ক করেছে যে we need to do it and we need to open the door and we need to talk it and we need to brand Bangladesh in a way the investor will feel the confident on that. So this is something missing, that the missing stuff we had earlier. So হয়তো সেই জায়গায় অনেকটা ল্যাকিং ছিল, যেখানে আমরা আসলে বাংলাদেশকে ওইভাবে আমরা ব্র্যান্ড করতে পারিনি, যে কারণে ইনভেস্টর বলেন বা পলিসি মেকার বলেন আউটসাইড অফ দ্য কান্ট্রি, দে has got some sort of negative feel about our country. এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের চিফ অ্যাডভাইজার উনি চাচ্ছেন যে এই ন্যারেটিভটাকে রিবিল্ড করতে, যেখানে পিপল উইল ফিল কনফিডেন্ট। এই জিনিসটা আমাদের করতে হবে। সো হেড অফ দ্য স্টেট কি বলছে, কি থিঙ্ক করছে এবং কি স্ট্র্যাটেজি নিচ্ছে, সেটা আসলে ডাউন স্ট্রিমে ফলো করবে এবং এক্সিকিউট করবে। এইভাবে আসলে এই ন্যারেটিভটা চেঞ্জ করা সম্ভব। তখনই দেখবেন যে we will see the beautiful prosperous Bangladesh. স্যার, একটা বিষয় ধরেন আমাদের এই আপনি অনুষ্ঠান শুরুর আগে আমরা চা খেতে খেতে বলছিলাম যে বাংলাদেশের বয়স 54 বছর। 54 বছরেও আমরা তাহলে এই যে আইডেন্টিটিটা এস্টাবলিশ করতে পারলাম না কেন? এটা কি পলিটিক্যাল উইলের সমস্যা ছিল, যারা নেতৃত্বে ছিলেন তাদের সমস্যা ছিল, নাকি অন্য কোনো সমস্যা? ফ্র্যাঙ্কলি আমরা প্রথম থেকে যে একটা কোহেসিভ ইউনিফাইড একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই, যেখানে সকলের সম্মতি আছে, তাই না? প্রথমেই তো বিকজ অফ দ্য এক ধরনের, মানে আপনি বলছেন যে একটা রাজনৈতিক বিভক্তি শুরু থেকেই ছিল। রাজনৈতিক বিভক্তি তো প্রথম থেকেই ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, সুপ্ত ছিল, সেই শক্তিগুলো জাগ্রত হলো বিভিন্ন এভরি 16 ইয়ার্স আমাদের উই হ্যাভ এন আপহিভাল। আমাদের ভিতরে যুগল সত্তা, আমি একটা পিস লিখেছিলাম, আপনি লিখেছিলেন সমকালে। একটা হচ্ছে আমাদের চিরকালীন প্রকৃতির মানে কাইন্ড অফ ট্রিগার্ড বাই নেচার, যেটা আমাদের বাঙালিত্ব সত্তা, যেটা আমাদের সিজন, আমাদের ঋতু, এগুলো নিয়ে একটা সত্তা। আরেকটা হচ্ছে আমাদের আইডিওলজিক্যাল সত্তা, যেটার মধ্যে ইসলাম ইজ ভেরি পাওয়ারফুল। এবং এই দুইটাকে আমরা পরস্পর বিরোধী ভাবে ব্যবহার করেছি ঐতিহাসিকভাবে, এবং পলিটিক্স হয়েছে, এটা নিয়ে পলিটিক্সে এসেছে, সব কিছুর মধ্যে এটা একটা ছায়া পড়েছে, রাজনীতিতে এটার ছায়া পড়েছে, যার ফলে আমরা একটা কোহেসিভ ইউনিটারি একটা ইমেজ, আমরা নিজেরাই ইমেজটা বিল্ড করতে পারি না টোটালি, যেটাতে আমরা কমফোর্টেবল, একটা ইউনিফাইড। তো বাইরেকে আমরা কি দেখাবো? তো এটার ছায়া বিনিয়োগের মধ্যে পড়েছে, ইনভেস্টমেন্টের মধ্যে পড়েছে। আপনি কি একটা ক্রুড এক্সাম্পল দিই, কেউ যদি মনে করে যে পাকিস্তান থেকে ইনভেস্টমেন্ট আসবে, বা তখন একজন বলবে যে দেখো পাকিস্তানের সাথে আছে, তাই না? মেবি দ্যাট ইনভেস্টমেন্ট, আমি একটা হাইপোথেটিক্যালি বলছি, মেবি দ্যাট ইনভেস্টমেন্ট ইজ দ্য গ্রেট থিং ফর আস। কিন্তু আরেকজন এটার বিরুদ্ধে যাবে এই কারণে যে এটা পাকিস্তান থেকে আসছে, তাই না? যেমন মালালা, আমি জানি যে মালালা এই দেশকে টাকা দিতে চেয়েছিল, পাকিস্তানের অরিজিন মালালা, আফগানিস্তানের কিশোরী। হ্যাঁ, তো আমি শুনলাম মানে যখন দেশে আসা যাওয়া করি সবসময় একজন বলে যে মালালার টাকা আটকানো হয়েছে, আচ্ছা, কারণ ইমেজ নষ্ট হবে, only because she is from she has the Pakistan tag on it. আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই কিভাবে, এটা শুধু পাকিস্তানের বেলা না, একইভাবে যেমন ইন্ডিয়া যদি অনেক ইনভেস্ট করতে যাইতো এই দেশে, তখন আরেকজন বলবে দেখো ইন্ডিয়া ইনভেস্ট করে আমাদের সব নিয়ে যাবে, তাই না? সো উই হ্যাড দিস বাইনারি, মানে সাউথ এশিয়াতে ইন্ডিয়া এবং পাকিস্তান দুইটা পরস্পর বিরোধী সত্তা, এটা আমাদেরকে ডিফাইন করলো। আমরা বাংলাদেশ হিসাবে দাঁড়াতে পারলাম না। কেন পারলাম না? কারণ আমরা আর্টিকুলেট উইথ, আরেকটা বিরাট সমস্যা আমার এখানে বলতে হবে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ছেড়ে দিলাম। আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসের সব থেকে স্টানিং বই, বাংলাদেশের কি করে অভ্যুদয় হলো, বাংলাদেশ কি কে, ইদার পাকিস্তানিরা লিখেছে আর ভারতীয়রা লিখেছে ইংরেজি ভাষায়। আমরা উই আর হ্যাপি উইথ আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আমরা নিজেরা নিজেদেরকে বলছি, কিন্তু আন্তর্জাতিক স্ফেয়ারে আমরা আমাদের কথা ইন ভেরি হাই স্ট্যান্ডার্ড আর্টিকুলেট ইংলিশ বলতে পারি নাই, আমাদের নদীগুলোর কথা বলতে পারি নাই। এবং এটার কারণ হলো আমরা শিক্ষা ব্যবস্থাতে ইংরেজিকে ডাউনগ্রেড করে দিছি। আমি যখন ইংরেজি শিখলাম, আমার গ্রামের কথা ইংরেজি ভাষায় বললাম, তখন কিন্তু আমার ক্ষুদ্র এফোর্টের কথা বলি, মানুষ জানতে পারলো আমার কানিহাটি গ্রাম কি, কোথায় কি, কোথায় কি নদী। আমি যদি এটা না করতাম, আমি যদি শুধু বাংলায় বাঙালিদের কাছে বলতাম, নোবডি উড নো দিস। সো এটা আমরা প্রথম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ইংরেজি বিমুখ করেছি। ইংরেজি আসলে কোনো ইংরেজের ভাষা নয়, ইংরেজি ইজ লাইক এ কম্পিউটার প্রোগ্রাম, লাইক ফোরট্রান অর কবল অর পাইথন। এটা একটা কোডেড একটা শব্দ যেটা মানুষের ব্রেইন থেকে আসে। মানুষের ব্রেইন ইজ ক্যাপেবল অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ,
এবং যেহেতু আমরা ইংরেজি ভাষায় 72 অনওয়ার্ডস নিজেদেরকে প্রকাশিত করলাম না, আমরা নিজেদেরকে ব্র্যান্ড করতে পারলাম না ইন দ্য ইন্টারন্যাশনাল স্ফেয়ার। এটা আমার মতে ওয়ান অফ দ্য মেজর রিজন কেন আমরা নিজেদেরকে ভালোভাবে ব্র্যান্ড করতে পারি নাই, কারণ আমরা ইংরেজি ছেড়ে দিয়েছি। এটা এক ধরনের জাতীয়তাবাদী চিন্তা থেকে যে একটু উন্নাসিকতা, এটা একটা অপজাতীয়তাবাদ আমার মতে। এটা কারেক্ট, ভালো জাতীয়তাবাদ না। ভালো কারণ দুর্বলকে আর্টিকুলেট হতে হবে বেশি সবলের থেকে। একটা সাউথ কোরিয়া, একটা চায়না, তার ইংরেজি জানার দরকার নেই, কারণ টেকনোলজিটা সে নিজে তৈরি করছে। রাইট। আমরা উই আর বেসিক্যালি ট্রেডিং নেশন, উই নেভার ডেভেলপড এনি টেকনোলজি। তো আমাদেরকে তো অনেক ভাষা শিখতে হবে, আমাদের ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে, আমাকে অনেক মার্কেটে যেতে হবে। হ্যাঁ, এবং আমি এখন কি দেখতে পাই যে ব্রিলিয়ান্ট বাংলাদেশিজ ওভারসিজ গিয়েছে, কিন্তু শুধুমাত্র ইংরেজির কারণে সে নেপালির আন্ডারে কাজ করে, বিকজ নেপালি পিপল হ্যাভ মোর ইংলিশ দেন আস। দিস ইজ হ্যাপেনিং, আই সি ইট এভরিওয়্যার। এবং এই কথাগুলো এত স্বচ্ছভাবে পরিষ্কারভাবে কেউ বলছে না, আমাদের নীতি নির্ধারকরা এটা শুনছে না, তারা প্রিটেন্ড করছে এটা হচ্ছে না, এবং লোয়েস্ট লেভেলে আমাদের ওয়ার্কারদেরকে আমরা বিদেশে পাঠাচ্ছি, কিন্তু তাদেরকে আপস্কিল করে ইংরেজিতে ফ্লুইড করার যে চেষ্টা, এটা আমরা করছি না। এটার ছায়া পড়ছে ইন দিস হোল ব্র্যান্ডিং অ্যাটমসফিয়ার, মানে এবং বিনিয়োগে এটার ছায়া পড়ছে, এভরিওয়্যার এটার ছায়া পড়ছে, তাই না? জাহাঙ্গীর ভাই, আমরা আরেকটা বিরতিতে যাওয়ার আগে এই জেনোফ্যাক্স এই সম্মেলনে এসে এক ধরনের আপনি যেটা শুরুতে বলছিলেন, আপনি শুনতে এসেছেন, শুনেছেন নিশ্চয়ই অনেক। আমি জানি না আপনার ইনভেস্টমেন্ট কি পরিমাণ আছে বা বিনিয়োগ আরও কিছু করবেন কিনা, অর্থাৎ এই সম্মেলন থেকে আপনি কি শুনলেন আসলে? আমির ভাই জানেন আমরা বাংলাদেশি, সো উই বর্ন ইন বাংলাদেশ। সো বাংলাদেশের প্রতি আমাদের যে আকর্ষণ, সফট কর্নার, সেটা কিন্তু সবসময় আছে। এখন কথা হচ্ছে যে আমি বাংলাদেশি ইনভেস্টর এসছি সম্মেলনে টু লিসেন ফ্রম দ্য পলিসি মেকার। আচ্ছা, একই সাথে আমি যেটা বলবো যে আমরা অলরেডি ডিসাইডেড টু ইনভেস্ট ইন বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিক পজিশন হচ্ছে যে এশিয়া অ্যান্ড প্যাসিফিক। সো বাংলাদেশ উইল বি দ্য স্টার্টিং পয়েন্ট, Australia and US, and then we will scale up this solution across the Asia and Pacific. এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির মধ্যে আপনি যদি বলেন যে whether we will be investing further or not, we already decided to invest more, কারণ এখানে আমাদের একটা এক্সপেকটেশন আছে যে আমরা যারা গ্লোবাল প্লেসে কাজ করি, তাদের যে ইনোভেশন, তাদের যে টেকনোলজি, why not we can be able to available for this all of the country people who are here. এবং আপনি ভালো করে জানেন বাংলাদেশের হেলথ সিস্টেমের প্রতি কনফিডেন্ট পিপুলের অনেক কম। সেই ক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে কিভাবে কম খরচে অ্যাফোর্ডেবল সলিউশন আমরা দিতে পারি যাতে কিনা সমস্ত মানুষ এই বেনিফিটটা পায়। তো সেই পজিশন থেকে উই আর ডিটারমাইন্ড। মানে হেলথ নিয়ে মানুষের এত অভিযোগ, এই যে ধরেন কিছু হলেই ইন্ডিয়ায় চলে যাওয়া, একটু পয়সাওয়ালা লোকের সিঙ্গাপুর থাইল্যান্ডে চলে যাওয়া, মানে আমরা কেন 55-54 বছরে একটা ভালো হেলথ সিস্টেম গড়ে তুলতে পারলাম না, এবং সেখানে জেনোফ্যাক্স কি করতে পারবে, এটা একটা বড় কোশ্চেন। আমরা এই উত্তরটা জানবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি, একটু পরে সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা বাংলাদেশের চলমান বিনিয়োগ সম্মেলনে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী এবং আছেন জাহাঙ্গীর আলম। স্যার, বিরতির আগে আমরা যেই প্রশ্নটা আপনাকে করেছিলাম যে এই জেনোফ্যাক্স বা আপনারা যা নিয়ে কাজ করেন, একটা বড় জায়গা হচ্ছে লাইফ সায়েন্স, হেলথ সেক্টর নিয়ে, যে বাংলাদেশের মানুষের একটা বড় কনসার্ন যে এই সরকারি বলেন বেসরকারি বলেন, যে কোনো হাসপাতালে গেলে সে ট্রিটমেন্ট পাচ্ছে না, ভালো বিহেভ পাচ্ছে না, রোগ আইডেন্টিফাই করার ক্ষেত্রে একটা বড় প্রবলেম, ফলে সে ইন্ডিয়ায় যায়, থাইল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়। এই ক্রাইসিস উত্তরণে আপনারা মানে ভাবছেন কি আসলে? এখানে এই প্রবলেমটা খুব এন্ট্রেন্সড এবং পুরনো প্রবলেম। যে আপনি যদি একটা সাইকোলজি দেখেন যে একজন কেন যেতে চায় বামনগ্রাড হাসপাতালে, ব্যাংককে বা সিঙ্গাপুরে যেতে চায়, মনে করে না গেলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে। এই যে একটা ল্যাক অফ কনফিডেন্স ইন দ্য লোকাল ইনস্টিটিউশনস, এটার পিছনে তো গভীর একটা ব্যাপার রয়েছে। এটা আমাদেরকে আইডেন্টিফাই করে এটা রিমুভ করতে হবে। মোটা দাগে আমি যেটা বলি যে আমাদের সার্ভিস যেটা, যেমন নার্সিং একটা সেবা, কিন্তু এটা যে নার্স করছে সে কিন্তু নিচে যাচ্ছে না, সে প্রাউডলি সার্ভ করছে। সেই যে হিউম্যানিটেরিয়ান একটা ইম্পালস টু সার্ভ, এটা আমাকে অনেক রোগী বলেছে যে এটা বিদেশে গেলে তারা পায়, ইভেন ইন্ডিয়াতে গেলে পায়, কিন্তু বাংলাদেশে এটা পায় না। আমি এখানে আই এম নট পয়েন্টিং ফিঙ্গার্স টু এভরিওয়ান, আমি বলবো যে জাতি হিসাবে আমাদের ভাবতে হবে যে নার্সিংয়ের এই যে ইম্পালসটা এবং এই যে সার্ভিসটা, এটাকে আমরা কেন এতখানি অবমূল্যায়ন করেছি
যে মানুষ প্রাউডলি নার্স করতে চাচ্ছে না কাউকে, এবং এটা রোগীরা ছোট চাকরি মনে করছে, সে ছোট চাকরি মনে করছে, একটা সামাজিক একটা বাছবিচার আমরা করতেছি নার্সদের প্রতি, এবং এটা রোগীদের উপরে এটা ছায়া পড়ছে যে একজন রোগী ভাবছে যে আমার একটা ফিলিপিনো নার্স লাগবে, আমার অন্তত একটা ইন্ডিয়ান মাদ্রাজি নার্স লাগবে, এটা ভাবছে। তো এটা একটা সেই পারসেপশন, এটা একটা বিশাল এরিয়া, এবং দিস কুড বি অ্যান এরিয়া অফ ভেরি সিগনিফিক্যান্ট বিজনেস অলসো। কারণ আপনি জানেন পৃথিবীতে নার্সের চাহিদা প্রচুর, বড় বড় দেশে জাপানে যেমন এইজিং পপুলেশন, তারা নার্স চাচ্ছে। তো আমরা সারা পৃথিবীতে নার্স সাপ্লাই আমরা বিরাট ইকোনমি হয়ে যেতে পারি, এক্সেপ্ট দ্যাট আমরা নার্সের এই ইনস্টিটিউশনগুলো করছি না, বা এই যে সেবা দেওয়ার যে একটা মনোবৃত্তি এটা আমরা অনুশীলন করছি না, এটা একটা। 2 নম্বর হচ্ছে আমাদের যে বায়োকেমিক্যাল টেস্ট যেগুলো হয়, আপনি সবখানে দেখেন ল্যাব আছে, এই ল্যাব একদম রাস্তায় রাস্তায়, কিন্তু এই ল্যাবগুলোর উপরে মানুষের কনফিডেন্স নাই। মানুষ মনে করে এই ল্যাবে যে রিপোর্ট দেওয়া হচ্ছে এটা সঠিক না, এটা সঠিক। আবার অনেক ঘটনা ঘটেও তো। হ্যাঁ, এখন এটা আমি যেহেতু ডিরেক্টলি একটা পার্টিকুলার জিনিস জানি না, আমি এটা বলতে চাই না, বাট পারসেপশন ইজ রিয়েলিটি ইন বিজনেস। কারণ মানুষ ভাবছে যে আমার ব্লাডটাকে আমি ইন্ডিয়া পাঠিয়ে দেব, রাইট, নিদেন পক্ষে বিএসএমএমইউ বা এখন যেটা বাংলাদেশ, এক্স্যাক্টলি। তো এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এটা কিন্তু ইনভেস্টমেন্টের একটা বড় অংশ। রাইট, কেউ যদি এটাই ফিক্স করে ফেলে, সাডেনলি এই দেশের জিডিপি অনেক বেড়ে যাবে, তাই না? 20 কোটি লোকের বাজার, 20 কোটি লোকের। স্পেসিফিক্যালি জেনোফ্যাক্সের কনটেক্সটে বলি, জেনোফ্যাক্স কামস উইথ দ্য আইডিয়া যে রোগ হয়ে যাওয়ার আগে রোগটা প্রেডিক্ট করা। আচ্ছা, কাইন্ড অফ মানে ওষুধ যাতে খেতে না হয়, প্রিভেন্টিভ অ্যানালিসিস বা ফিউচারিস্টিক অ্যানালিসিস বলতে পারেন, এক ধরনের প্রেডিক্টিভ অ্যানালিসিস ইজ দ্য রাইট ওয়ার্ড। তো যে শিশুটা 2 বছর বয়স, তার রক্ত থেকে যদি ডিএনএ আইসোলেট করে আমরা বলতে পারি যে তার ওবেসিটি হতে যাচ্ছে এট দ্য এজ অফ 13 or 14, তাহলে সে ওবেসিটির রাস্তা থেকে দূরে চলে যাবে বাই অ্যাপ্রোপ্রিয়েট ফুড অ্যান্ড এক্সারসাইজ। এটাকে বলে প্রেডিক্টিভ মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন। এটা একটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। মানে এই ইন্ডাস্ট্রিগুলো আপনারা এখানে করতে চাচ্ছেন? এই ইন্ডাস্ট্রির একটা ক্ষুদ্র অংশ আমি, বাংলাদেশি পপুলেশন যেটা 180 মিলিয়ন পিপল আমাদের, তাই না? তো এখানে তো হাফ দ্য পিপল বা ইভেন 25% পিপল ক্যান অ্যাফোর্ড সাচ থিংস, তাই না? তার মানে একটা হিউজ মার্কেট। কিন্তু এখানে এই সায়েন্টিফিক এই বিজ্ঞানের কোনো কনটেক্সটই নাই এখন পর্যন্ত, যেটাকে আমরা বলতে চাই যে সিকোয়েন্সিং বেসড যে অ্যাসেসমেন্ট। এটা গাট মাইক্রোবায়োম হতে পারে, এটা হিউম্যান জিনোম সিকোয়েন্সিং হতে পারে, এসএনপি প্রোফাইলিং হতে পারে, অনেক টেকনিক্যাল। এটা অনেক বড় বিষয়, এটা তো সরকারের নিজের ইনভেস্ট করা দরকার। এটাতে সরকার শুড বি এ পার্টনার। এটা আমরা সরকারকে আমি আমার মতো করে বলছি যেখানেই পারছি, বিভিন্ন অ্যাডভাইজারের সাথে এটা কথা হয়েছে। তো পলিসি ইজ এ বিগ প্লেয়ার, রেগুলেটরি ব্যারিয়ারগুলো সরিয়ে দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই অ্যানালিসিস করার জন্য যে বিদেশ থেকে রিয়েজেন্ট আনবো, এই মুহূর্তে এটাতে হেভি ডিউটি বসানো হচ্ছে। এটা পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, হয়তো $20,000 অথচ মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত ইস্যুগুলো তো ডিউটি ফ্রি হয়। যেমন ডিএনএ সিকোয়েন্সিং এর রিয়েজেন্টে করে তারা ডিউটি বসে কত টাকাই বা পাচ্ছে। মেবি এখানে ডিউটি বসানোর দরকারটা কি? $100,000 হয়তো পাচ্ছে, কিন্তু $100 মিলিয়ন $10 মিলিয়ন বিজনেসটা 12টা বাজিয়ে দিচ্ছে। এবং যারা করছে, যারা আমাদের কাস্টমস এবং এক্সাইজ এবং এই টাইপের মানুষ, তারা এই টেকনোলজিটা বুঝতেছে না। তারা ঢালাও ভাবে সবকিছুতে, যেমন পাইকারি ভাবে টেকনোলজি বুঝতেছে না বা এটার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করছে না, এইটা এলে মানুষের কি উপকারটা হবে সেই ন্যারেটিভটা আমাদের দেশে নাই। যেমন আমি চাই যে ফোন করে সালাউদ্দিন সাহেবকে, অর্থ উপদেষ্টাকে, আমি এমন একটা রাষ্ট্র চাই অস্ট্রেলিয়াতে, যেটা আমি ইউজ টু, যে আমি ফোন করব এবং ওই অর্থ উপদেষ্টা বা যে ডিসিশন মেকার ফোন ধরবে এবং আমি কথাগুলো বলবো। এই দেশে এই রাস্তাই নাই। না না, আপনি তো এখন ডিসি রুমে যেতে পারবেন। আমি আমার চাচাতো ভাই যদি থাকে অর্থ মিনিস্ট্রি, তারে বলবো, তো তারে দিয়ে হয়তো তার ওয়াইফের মাধ্যমে হয়তো একটা ডিনারে যাব। মানে এইটা হয়েছে কি মোগল আমলের মতো রয়ে গেছে। মানে একজন নাগরিক যে তার কথাগুলো, যেমন আমি বিদেশে থাকি, আমি এই দেশের নাগরিক, বিদেশেরও নাগরিক, আমার তো অনেক অ্যাক্সেস আছে, আমি ইংরেজিতে লিখতে পারি, পত্রিকায় লিখতে পারি। ইভেন আই ফিল হেল্পলেস when I'm in this country, much more so than when I'm in Australia. তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কি? সাধারণ মানুষের অবস্থা কি? মানে রাষ্ট্রযন্ত্রটা সাধারণ মানুষের কাছে রিসেপটিভ না। এখন কিছুটা চেঞ্জ হয়েছে, বৈষম্য বিরোধী আমরা এই সরকারকে বৈষম্য বিরোধী আমরা স্লোগান দিচ্ছি, কিন্তু আসলে বৈষম্য কোথা কতটুকু, কিন্তু যেমন আমি চাই যে একটা অম্বার্সম্যান থাকবে, যে একটা ধরনের একটা ডিএনএ, এই যে কথাটা বললাম, যে এখানে ল্যাব এইডে বা এখানে যে সমস্ত জায়গা আছে আমরা চাই না, আমরা ইমপ্রুভমেন্ট চাই। তো গভর্নমেন্টের পলিসি এখানে একটা সমস্যা মনে করেন এটা। তো একজন সাংবাদিক চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এটা আমি কি একজন নাগরিক এটা কি করবে? তার করার কোনো রাস্তা নাই। যেমন ফাইন্যান্স মিনিস্টার যিনি বা যে কোনো উপদেষ্টা হোক,
তার একটা পাবলিক অফিসার থাকা উচিত যে কেউ ফোন করে একটা কথা বলতে পারবে এবং সেটা গ্রাহ্য করবে, এটা আসলেই আমলে নিবে এবং সেই ওই ক্ষেত্রে তো রাষ্ট্রকে প্রো পিপল হইতে হয়, মানে আমাদের তো ওই রাষ্ট্রটা প্রো পিপল হয় নাই শুরু থেকেই, রাষ্ট্র একটা এলিট ব্যাপার। রাষ্ট্রটা শুনেন, আমি ছোটবেলা থেকে এই রাষ্ট্রকে খুব, বিকজ আই এম এ ভেরি সিরিয়াস স্টুডেন্ট অফ পলিটিক্স, এজ অফ 13-14 থেকে আমি গভীরভাবে দেখতেছি এবং তারপরে পৃথিবীর অনেক জায়গায় গেছি, আফ্রিকাতে গেছি, সাউথ আমেরিকাতে গেছি। এই দেশের মতো এত গণবিমুখ রাষ্ট্র আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এখানে আপনি যদি কমন সিটিজেন হন, আপনার যদি বিরাট অর্থনৈতিক মাসল না থাকে, আপনি যদি কোনো বিশেষ পরিবারের সদস্য না হন, আপনি যদি একজন নাগরিক হন, গাইবান্ধায় আছেন, ভেড়ামারায় আছেন, বুরুঙ্গামারিতে আছেন, রাষ্ট্র একদম মুঘল আমলের থেকেও মোর অপ্রেসিভ এই দেশের। রাইট। ইভেন মুঘল বাদশা এই জায়গা থেকেই মানে আমাদের সরে আসতে হবে, এটা খুব একটা বড় চ্যালেঞ্জ এবং বড় লড়াই। দেখেন, এটা আমি আমাদের একদম শেষ করতে হচ্ছে স্যার, বলে শেষ করি। যেমন মুঘল আমলেও দেওয়ানি খাস, দেওয়ানি আম, যেটা সেখানে মুঘল বাদশা সব নাগরিককে দেখা দিত। এই দেশে আপনি ইমাজিন খুব মুশকিল। এটা আর একটা আলোচনা, নিশ্চয়ই আমরা আরেকদিন কথা বলতে, জাহাঙ্গীর ভাই আপনার সঙ্গে আর সময় দিতে পারলাম না, ধন্যবাদ দিচ্ছি স্যার আপনাকেও। অনেক কিছু বলবার ছিল কিন্তু হয়তো অল্প সময় যতটুকু পারা গেছে। আমরা চাই যে রাষ্ট্রের এই যে পারসেপশনটাই চেঞ্জ করার দরকার আসলে, এবং রাষ্ট্রের গণমুখী হওয়াটা, সেই জায়গায় অনেক কাজ বোধহয় করতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের 7 দিনে কথা হবে আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত ভালো থাকবেন।